আমার আর জয়ন্তীর বিদায় সম্বর্ধনাও মন্দ হলো না। হাজার হোক চেকপোস্টের ওসি সাহেবের বন্ধু, সেই সকাল থেকে অপরাহ্ন বেলা পর্যন্ত চেকপোস্টে ও কাস্টমস কলোনিতে কাটিয়ে অনেক নতুন বন্ধু হলো। সত্যি ভালো লাগলো। এ খাকি পোশাক দেখলেই আমরা ভুলে যাই যে ওই পোশাকের মধ্যেও একটা মানুষ লুকিয়ে থাকে এবং আমাদের আর 5 জনের মতোই ওদের জীবনেও সুখ দুঃখ, হাসি কান্না, আশা আকাঙ্ক্ষা আছে। পুলিশ বা কাস্টমসের লোকজনের কি মন নেই? না মায়া মমতা, স্নেহ ভালোবাসা নেই? এই তো কাস্টমসের নীরদবাবু বলছিলেন, সাধারণত সন্ধে হতে না হতেই বর্ডার দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। কেন? তখন কি দুদিকের চেকপোস্ট বন্ধ হয়ে যায়? না না, সারা রাত ধরেই দুদিকের চেকপোস্ট কাস্টমস কাউন্টারে লোক থাকে, তবে সন্ধ্যের পর গাড়ি ঘোড়া পাওয়া যায় না বলেই লোকজন যাতায়াত করে না। ও, নীরদবাবু একটু থেমে বললেন, বর্ডারের খুব কাছাকাছি যারা যাবেন বা কিছু ব্যবসাদার কাজকর্মে আটকে গেলে রাত্রেও যাতায়াত করেন। ওরা ছাড়া আর বিশেষ কেউ যাওয়া আসা করেন না। এবার আমি বলি, কি যেন বলবেন বলছিলেন? একটা ঘটনার কথা বলবো। বলুন। নীরদবাবু সেদিন ভেতরে বসে এক্সপোর্ট ইম্পোর্টের কি যেন কাজ করছিলেন। একজন ইন্সপেক্টর এসে বললেন, নীরদদা, একজন ভদ্রমহিলা আপনার জন্য আমাদের কাউন্টারের ওখানে অপেক্ষা করছেন। নীরদবাবু একটু ব্যস্তই ছিলেন, তাই কাজ করতে করতেই জিজ্ঞেস করলেন, আমার কোনো আত্মীয় স্বজন নাকি? তা তো জানি না। আচ্ছা, আসছি। হাতের কাজ সেরে উনি সুপারিনটেন্ডেন্ট সাহেবের ঘর ঘুরে কাস্টমস চেকিং কাউন্টারের সামনে গিয়ে একবার চারদিকে দেখে নিলেন। না, জানাশোনা কেউ নেই। ওদের দেখেই অন্য একজন ইন্সপেক্টর বললেন, নীরদবাবু, এই যে ইনি আপনার খোঁজ করছেন। নীরদবাবু কিছু বলার আগেই ওই ভদ্রমহিলা কোলের ছোট বাচ্চাকে কোনো মতে সামলে নিয়েই ওর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। নীরদবাবু অবাক হয়ে বললেন, আরে কি করছেন? ভদ্রমহিলা নীরদবাবুর দিকে তাকিয়ে একটু হেসে বললেন, দাদা, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে শুধু চিনিই না, সারা জীবনেও আপনাকে ভুলব না। উনি বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কেন বলুন তো? ভদ্রমহিলা অত্যন্ত সকৃতজ্ঞ মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে নিঃসংকোচে বললেন, দেখছেন তো দাদা, আমার সেতি। হাজার লেখাপড়া শিখলেও ঘুষ না দিলে কি আমার মতো মেয়ের বিয়ে হয়? শুধু নীরদবাবু না, কাস্টমস কাউন্টারের সমস্ত ইন্সপেক্টর, কর্মী ও বেশ কিছু যাত্রী অবাক হয়ে ওর কথা শোনেন। ভদ্রমহিলা এবার বলেন, দাদা, আপনি দয়া না করলে আমার বিয়ে হতো না, তা কি জানেন? বিস্মিত নীরদবাবু বললেন, আমি আবার আপনার কি উপকার করলাম? হ্যাঁ দাদা, করেছেন। ভদ্রমহিলা এক নিঃশ্বাসে বলে যান, আমার ননদের দাবি মেটাবার জন্য আমার বাবা বাধ্য হয়ে অনেক বিদেশি জিনিসপত্র নিয়ে এসেছিলেন। আপনি ওইসব জিনিসপত্র ছেড়ে না দিলে সত্যি আমার বিয়ে হতো না। নীরদবাবু একটু হেসে বললেন, কিন্তু আমার তো কিছু মনে পড়ছে না। গত বছর 7ই ফেব্রুয়ারি রাত 9টা সাড়ে 9টার সময় আমার বাবা অনেক বিদেশি জিনিসপত্র নিয়ে ওপার থেকে এপারে এসেছিলেন। প্রতিদিন কত শত মানুষ এই সীমান্ত দিয়ে পারাপার করেন, কে কার কথা মনে রাখে? নাকি ইচ্ছে করলেও মনে রাখা যায়? অসম্ভব। তবু নীরদবাবু একবার সেই 1.5 বছর আগের রাত্রে ফিরে যাবার চেষ্টা করলেন। ভদ্রমহিলা একটু হেসে বলেন, খুব স্বাভাবিকভাবেই আপনি বাবাকে প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু তারপর হঠাৎ বাবা হাউমাউ করে কেঁদে উঠল। হঠাৎ নীরদবাবুর মুখখানা উজ্জ্বল হয়ে ওঠে। বেশ একটু উত্তেজিত হয়েই বলেন, হ্যাঁ, মনে পড়েছে, আপনার বাবা তো বাগেরহাটে থাকেন, তাই না? হ্যাঁ। আপনার বাবার নাম তো মাধব সরকার, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তারই মেয়ে জবা। ওই খাকি পোশাক পরা শুধু নীরদবাবু না, কাস্টমস কাউন্টারের সবাই আনন্দে খুশিতে চোখের জল ফেলেছিলেন। তারপর জবা আর ওই কয়েক মাসের বাচ্চা ও ছোট ভাইকে নিয়ে সে কি আনন্দোৎসব! নীরদবাবু আমাকে বলেছিলেন, জানেন বাচ্চুবাবু, ভদ্রবেশী, চোর ও মিথ্যাবাদী মানুষ দেখতে দেখতে আমরা কাউকেই আর বিশ্বাস করতে পারি না। সেদিন রাত্রে বাগেরহাটের ওই ব্যবসাদার মাধব সরকারকেও প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু তার চোখের জলের কাছে আমি হেরে গেলাম। আমি অবাক হয়ে ওর কথা শুনি। উনি বলে যান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরাও মাঝে মাঝে মানুষের উপকার করি। এই জবার মতো ভাই বোনের সংখ্যা আমাদের নেহায়েত কম নয়। নীরদবাবু লুকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, জীবনে নিশ্চয়ই অনেক পাপ করেছি, কিন্তু তবু মাঝে মাঝে মনে হয় এইসব জবাদের কৃপাতেই শেষ পর্যন্ত বৈতরণী পার হয়ে যাব। নিত্যর কৃপায় শুধু এপাশের কাস্টমস নয়,
ওপারের কাস্টমস ও চেকপোস্টও হাসতে হাসতে আমি আর জয়তী পার করলাম। কপালে বোনাসও জুটে গেল। কাস্টমস সুপারিনটেন্ডেন্ট হাবিবুর রহমান সাহেব ডাব খাওয়ালেন। ওপারের চেকপোস্টের ওসি মহিউদ্দিন সাহেব নিজে অটোরিকশায় চড়িয়ে দিয়ে ড্রাইভারকে বললেন, এই দাদা দিদিকে ঠিকমতো পৌঁছে দিবি, দরকার হলে ওরা শহরের মধ্যেও তোর গাড়িতে ঘুরবেন। ড্রাইভার সসম্ভ্রমে বলল, জি। আর হ্যাঁ, আজই ভাড়া নিবি না, ফেরার দিন দাদার কাছে সব শোনার পর ভাড়া পাবি। জি। আমি মহিউদ্দিন সাহেবকে বললাম, ও আমাদের ঠিকই পৌঁছে দেবে, ওকে ভাড়াটা দেবার অনুমতি দিন, তা না হলে বড়ই অস্বস্তি বোধ করব। মহিউদ্দিন সাহেব একটু হেসে বললেন, আমি জানি ও আপনাদের ঠিকই পৌঁছে দেবে, কিন্তু আপনার কাছ থেকে সব শোনার পর ভাড়া দিলে আমি মনে শান্তি পাব। এবার উনি জয়ন্তীর দিকে তাকিয়ে বললেন, আপনার ট্রেনের সময় স্টেশন মাস্টার ডিউটিতে থাকবেন না, তাই এএসএম এর কাছে আপনার টিকিট থাকবে, উনি আপনাকে ট্রেনেও চড়িয়ে দেবেন, মনে হয় কোনো অসুবিধে হবে না। জয়ন্তী কৃতজ্ঞতার হাসি হেসে বললেন, আপনি যখন ব্যবস্থা করেছেন তখন অসুবিধে যে হবে না তা আমি ভালো করেই জানি। আমরা দুজনেই ওদের ধন্যবাদ জানিয়ে অটোরিকশায় উঠি। অটোরিকশায় স্টার্ট করার ঠিক আগে নিত্য আমাকে বলল, বাচ্চু, ফেরার পথে তুমি কিন্তু কয়েকদিন এখানে থাকবে। হ্যাঁ, থাকবো বই কি। এবার ও জয়ন্তীকে বলে, আপনিও যদি ফেরার পথে অন্তত একটা দিন থেকে যান তাহলে খুব খুশি হব। যদি রংপুর থেকে একদিন আগে রওনা হতে পারি তাহলে নিশ্চয়ই থাকবো। মহিউদ্দিন সাহেব আমাদের দুজনের দিকে তাকিয়ে বললেন, শুধু নিত্যবাবুর না, আমারও নেমন্তন্ন রইল। আমি হাসলাম। জয়ন্তী বললেন, তা জানি। ভোরবেলায় যখন শিয়ালদা স্টেশনে বনগাঁ লোকালে চড়ি তখন স্বপ্নেও ভাবিনি এত সব ঘটে যাবে। কোথায় ছিলেন পার্ক সার্কাসের মাসিমা মেসমশাই, অধ্যাপক মুখোপাধ্যায় আর জয়ন্তী? এদের কারোর সঙ্গেই আমার পরিচয় হবার কথা নয়, কিন্তু এখন বারবার মনে হচ্ছে কবে মাসিমার বাড়ি যাব, কবে অধ্যাপক মুখোপাধ্যায়ের সঙ্গে আড্ডা দেব। আর জয়ন্তী কি ভাবছেন? ভাবতে ভাবতে কোথায় যেন ভেসে গিয়েছিলাম। জয়ন্তীর প্রশ্ন শুনে সম্বিত ফিরে আসে। বলি, আজ সারাদিনের কথা ভাবছি। বনগাঁ লোকালে কারোর সঙ্গে আলাপ হবে তাও ভাবিনি, আবার বর্ডারে এতজনের সঙ্গে আলাপ পরিচয় হবে তাও আশা করিনি। শুধু আলাপ পরিচয় কেন বলছেন? মনে হচ্ছে সবার সঙ্গেই যেন কতদিনের পরিচয়। ঠিক বলেছেন। একটু থেমে বললাম, মাসিমাকে আমার খুব ভালো লেগেছে। উনি বড্ড বেশি স্নেহপরায়ণা। মা মাসিরা একটু বেশি স্নেহপরায়ণা না হলে কি ভালো লাগে? ওদের কাছে একটু বেহিসাবি স্নেহ ভালোবাসা না পেলে মন ভরে না। জয়ন্তী একটু হেসে আমার দিকে তাকিয়ে বলেন, আপনার মা নিশ্চয়ই আপনাকে খুব বেশি ভালোবাসেন। আমিও হাসি, বোধহয় একটু ম্লান হাসি। বলি, সারা জীবনের মাতৃস্নেহ আমি 3.5 বছর বয়সের মধ্যেই উপভোগ করেছি বলে তিনি আর বেঁচে থাকারই প্রয়োজন বোধ করলেন না। আমার কথা শুনে উনি যেন চমকে উঠলেন। বললেন, ওই অত ছোটবেলায় আপনি মাকে হারিয়েছেন? মুখে না, শুধু মাথা নেড়ে বলি, হ্যাঁ। নাভারণ বাজার পেছনে ফেলে অটোরিকশা এগিয়ে চলে। আমি আপন মনে সিগারেট খেতে খেতে এদিক ওদিক দেখি ও কত কি ভাবি। গদখালি পৌঁছবার খানিকক্ষণ আগে জয়ন্তী জিজ্ঞেস করলেন, কি হলো, কোনো কথা বলছেন না যে? কি বলবো বলুন? সত্যি কথা বলতে ইচ্ছে করছিল না। ভাবছিলাম যেসব আলাপ পরিচয় হয়তো দীর্ঘস্থায়ী হবে না, সেখানে বেশি ঘনিষ্ঠ হওয়া কি ঠিক? এই যে মাসিমাকে আমার এত ভালো লেগেছে, কিন্তু কদিন ওর সঙ্গে দেখা হবে? আদৌ দেখা হবে কি? এই জয়ন্তীর সঙ্গে কোনো একজনের এমন কিছু মিল আছে যে ওকে কোনো সময়েই খুব দূরের মানুষ মনে করতে ইচ্ছে করছে না। কিন্তু জীবনে কি আর কোনোদিন এর সঙ্গে দেখা হবে? জয়ন্তী বললেন, প্রশ্ন না করলেই কি কিছু বলতে নেই? আমি একবার ওর দিকে তাকিয়ে বললাম, অনেকে বলেন রেলগাড়ির পরিচয় দীর্ঘস্থায়ী হয় না। তাই যদি সত্যি হয় তাহলে? আপনি তো আচ্ছা লোক, সাংবাদিক হয়েও এইসব বিশ্বাস করেন? বিশ্বাস করি না, কিন্তু যদি সত্যি হয়? জয়ন্তী একটু হেসে বললেন, আপনি নেহাতি ছেলে মানুষ বোধহয়। এবার ওর দিকে তাকিয়ে বলি, পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। যে জীবনে যা কিছু আঁকড়ে ধরতে যায় তাই যখন হারায় তখন তার মনে একটু ভয় থাকা স্বাভাবিক নয় কি? কথাটা বলেই মনে হলো না বলাই উচিত ছিল। আমি কি পেয়েছি যে হারাবার ভয় করছি? অটোরিকশা গদখালি পার হলো। আমার কথা শুনে উনি শুধু একটু হাসলেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনি কি আজই যশোর থেকে ঢাকা যাবেন? যশোরে একটু কাজ আছে, তাছাড়া ঢাকার শেষ ফ্লাইটও দুপুরের আগেই ছেড়ে যায়। তাহলে আজ যশোরে থাকবেন? হ্যাঁ। আবার কবে ফিরবেন?
10ই ডিসেম্বর, আমাকে কলকাতায় থাকতেই হবে। 2-1 মিনিট পরে জয়ন্তী আবার প্রশ্ন করেন, আপনি তো দিল্লি থাকেন। হ্যাঁ, কবে দিল্লি ফিরবেন? যদি ভালো লাগে তাহলে 8-10 দিন কলকাতায় থাকবো, আর ভালো না লাগলে তার আগেই চলে যাব। ও একটু অবাক হয়ে বলে, 8-10 দিনও কলকাতায় ভালো লাগবে না? আমি একটু ম্লান হেসে বলি, দিল্লিতে কিছুদিন কাটাবার পরই মনে হয় কলকাতায় ছুটে চলে যায়। মাঝে মাঝেই কলকাতা চলে আসি, কিন্তু কিছুতেই বেশি দিন থাকতে পারি না। কেন? আমি যেন আপন মনেই বলি, কেন? তারপর বলি, কলকাতায় পথে ঘাটে আমার এত সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে আছে যে বেশি দিন থাকতে পারি না। 2-1 মিনিট নীরব থাকার পর তিনি বললেন, জীবনে আপনি অনেক দুঃখ পেয়েছেন, তাই না? দুঃখ? হ্যাঁ, পেয়েছি বই কি, কিন্তু মাঝে মাঝে এত আনন্দ, এত সুখ পেয়েছি যে সত্যি অভাবনীয়। আমি একটু হেসে ওর দিকে তাকিয়ে শাহির লুধিয়ানভির একটা শেরের 2টো লাইন বলি, রাত জিতনি ভি সঙ্গীন হোগি, শুভ উতনি হি রঙ্গিন হোগি। একটু হেসে বলি, আমার জীবনে অমাবস্যা পূর্ণিমার মতো সঙ্গীন রাত আর রঙিন শুভ বারবার ঘুরে এসেছে। রাত্রে ট্রেনে চড়িয়ে দেবার সময় জয়ন্তী বলেন, আমি নিশ্চয়ই 7 তারিখে বর্ডার পার হব। আপনি 7 তারিখে ওখানে থাকলে খুব খুশি হব। আমি হাসতে হাসতে বললাম, বান্দা 7 তারিখেই বর্ডারে পৌঁছবে। ওই মাঝরাত্রিরে যশোর স্টেশনের আবছা আলোতেও স্পষ্ট দেখলাম, আনন্দে খুশিতে জয়ন্তীর মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। 5 তারিখের মধ্যেই আমার কাজকর্ম শেষ হলেও মহিলা সমিতির মঞ্চে নতুন এক নাট্যগোষ্ঠীর নাটক দেখার জন্য 6 তারিখ ঢাকায় রইলাম। 7 তারিখের সেকেন্ড ফ্লাইটে যশোর হয়ে যখন বেনাপোল সীমান্তে পৌঁছলাম তখন বেলা গড়িয়েছে। হাতের সুটকেসটা নিয়ে চেকপোস্টের ওসি মহিউদ্দিন সাহেবের ঘরে ঢুকে দেখি উনি নেই। ঘর থেকে বেরিয়ে বারান্দায় পা দিতেই একজন কনস্টেবল আমাকে সেলাম দিয়ে বললেন, ঘোষ সাহেব এসেছেন বলে ওসি সাহেব কাস্টমস সুপারিনটেন্ডেন্ট সাহেবের ওখানে গিয়েছেন। মনে হলো কনস্টেবলটি যাবার দিন নিশ্চয়ই আমাকে দেখেছিলেন, তাই ওকে জিজ্ঞাসা করলাম, কে ঘোষ সাহেব? আমার প্রশ্ন শুনে উনি যেন অবাকই হলেন। বললেন, আপনি ঘোষ সাহেবকে চেনেন না? ওকে তো কলকাতার সবাই চেনেন। আমি তো কলকাতায় থাকি না। ও, আমার অজ্ঞানতার কারণে উনি বোধহয় সন্তুষ্ট হলেন। বললেন, ঘোষ সাহেব কোটি কোটি টাকার মালিক, আমাদের দেশেরই মানুষ, প্রায়ই যাতায়াত করেন। ও, মহিউদ্দিন সাহেবের সাথে দেখা করার জন্য কাস্টমস বিল্ডিংয়ের দিকে যেতে যেতে ভাবি, পয়সা থাকলেই কি সর্বত্র খাতির পাওয়া যায়, নাকি অর্থ দেখলেই মানুষ গোলাম হতে চায়? মনে মনে একটু বিরক্ত হয়েই কাস্টমস বিল্ডিংয়ে ঢুকি। বারান্দা পার হয়ে মালপত্র তল্লাশির হলঘরে পা দিয়েই দেখি কাউন্টারের একদিকে এক মধ্যবয়সী ভদ্রলোককে ঘিরে এপার ওপার দুদিকের কাস্টমস ইমিগ্রেশন চেকপোস্টের অনেকেই হাসি ঠাট্টায় মত্ত। আমি বুঝলাম ওই মধ্যবয়সী ভদ্রলোকই কোটিপতি মিস্টার ঘোষ। আমি আর এগুলাম না, বারান্দায় এসে একটা সিগারেট ধরালাম। ঘোষ সাহেবকে নিয়ে কখন আড্ডা শুরু হয়েছে আর কখন শেষ হবে তা ভেবে না পেয়ে সিগারেট শেষ হবার পর নিচে নেমে এসে একটা ডাব খেলাম। তারপর একটু পায়চারি করতে করতেই দেখি ঘোষ সাহেব সদল বলে বেরিয়ে এলেন। আমি তাড়াতাড়ি একটু দূরে সরে গেলাম। দূর থেকে দেখলাম পুলিশ কাস্টমসের লোকজন ঘোষ সাহেবের মালপত্র গাড়িতে তুলল। তারপর উনি কাস্টমস সুপারিনটেন্ডেন্ট রহমান সাহেব ও মহিউদ্দিন সাহেব থেকে শুরু করে প্রত্যেকটি কনস্টেবলকে পর্যন্ত বুকে জড়িয়ে ধরে বিদায় নিলেন। মনে মনে ভাবলাম, লোকটি নিশ্চয়ই স্মাগলার, তা নয়তো এদের সবার সঙ্গে এত খাতির ভালোবাসা কেন? মিস্টার ঘোষের গাড়ি ছাড়ার পর আমি কয়েক পা এগুতেই মহিউদ্দিন সাহেব আমাকে দেখে প্রায় দৌড়ে এসে জড়িয়ে ধরে বললেন, আপনি কখন এলেন? এখনো 8 ঘন্টা হয়নি। সে কি? উনি অবাক হয়ে বললেন, আমাকে ডাকেননি কেন? ছি ছি ছি, এতক্ষণ আপনি... না না, আমার কিছুই কষ্ট হয়নি, দেখলাম আপনারা গল্প করছেন, তাই আর বিরক্ত করলাম না। উনি মাথা নেড়ে বললেন, আপনি থাকলে বিরক্ত হতাম, কি যে বলেন। সঙ্গে সঙ্গে উনি আক্ষেপ করে বললেন, তাছাড়া অমলের সঙ্গে আলাপ হলে আপনিও খুশি হতেন। কে অমল? অমল ঘোষ, এই তো যার সঙ্গে আমরা সবাই গান করছিলাম। মনে মনে বলি, পৃথিবীতে লক্ষ লক্ষ অমল ঘোষ আছে, কিন্তু তাদের সঙ্গে পরিচিত হতে আমি একটু আগ্রহী নই। তাছাড়া কোটিপতিকে আমার কি প্রয়োজন? আমি তো তাদের খাতির বা গোলামি করতে পারবো না। যাই হোক, আমি শুধু বললাম, ব্যস্ত কি, হয়তো ভবিষ্যতে কোনোদিন আলাপ হবে। মহিউদ্দিন সাহেব আমাকে নিয়ে ওর অফিস ঘরের দিকে যেতে যেতে বললেন, তা হয়তো হবে, কিন্তু অমলের মতো হীরের টুকরো ছেলের সঙ্গে যত আলাপ হয় ততই ভালো। আমি ওর কথা শুনে একটু অবাক হলেও কোনো কথা বলি না।
মহিউদ্দিন সাহেব আমাকে সাদরে নিজের ঘরে বসিয়েই একজন কনস্টেবলকে দৌড়ে ডাব আনতে হুকুম দিয়েই আমাকে বললেন, আপনার বন্ধু আসার আগেই বলে রাখি, আজ রাত্রিরে আপনি আমার ওখানেই 2টো মাছের ঝোল ভাত খাবেন। আমি হেসে বলি, ব্যস্ত হচ্ছেন কেন? আমি তো 2-1 দিন আছি, পরে। না না, পরে টরে না, আজ রাত্রিরে আমার সঙ্গে মাছের ঝোল ভাত খেয়ে তবে ইন্ডিয়ায় ঢুকবেন। আমি ডাব খেয়ে সিগারেট ধরাতে না ধরাতেই নিত্য ও আরও কয়েকজন হাজির হলো। মহিউদ্দিন সাহেব হাসতে হাসতে নিত্যকে বললেন, বাচ্চুবাবু আজ ইন্ডিয়ায় যাবেন কিনা সন্দেহ। বেশ কিছুক্ষণ গল্পগুজব হাসাহাসির পর আমি নিত্যর সঙ্গে এবারে কাস্টমস কলোনির গেস্ট হাউসে গেলাম। নিত্য ও কাস্টমস এর কিছু বন্ধু বান্ধবের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে আমি আবার সীমান্ত অতিক্রম করে ওপারে যাই। শুধু খেয়ে না, মহিউদ্দিন সাহেবের কাছে সেদিন রাত্রে অমল ঘোষের কাহিনী শুনে মুগ্ধ হয়ে যাই। প্রায় 20 বছর আগেকার কথা। তখন পাকিস্তানের একচ্ছত্র অধিপতি ফিল্ড মার্শাল আইয়ুব খান। পূর্ব পাকিস্তানের মানুষদের তিনি প্রায় কৃতদাসী মনে করেন। মাঝে মাঝে কিছু মানুষ গর্জে উঠলেও কোটি কোটি বাঙালি ভয়ে আতঙ্কে দিন কাটান। অন্যদিকে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার চলছে পুরোদমে। সীমান্তে কড়া নজর, বেনাপোল সীমান্তের ওপর আবার বিশেষ কড়া নজর। হাজার হোক কলকাতার খুব কাছে তো। চেকপোস্টের ওসি বাঙালি হলেও কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট ছাড়াও 5-6 জন ইন্সপেক্টর পাঞ্জাব বা ফ্রন্টিয়ারের লোক। তাছাড়া যশোর ক্যান্টনমেন্ট থেকে ক্যাপ্টেন শাহাবুদ্দিন খান কখন যে নেকড়ে বাঘের মতো সীমান্তের বাঙালি অফিসার ও সাধারণ কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়বে তা কেউ জানে না। মানুষ যে এত হিংস্র ও অসভ্য হয় তা ওই ছোকরা ক্যাপ্টেনকে দেখার আগে বেনাপোল সীমান্তের বাঙালি অফিসার ও কর্মীরা জানতেন না। সন্ধ্যা ঘুরে গেলেও চেকপোস্টের ওসি ইসলাম সাহেব নিজের ঘরে বসে কাজ করছিলেন। হঠাৎ একটি কনস্টেবল সেলাম করে ওর সামনে দাঁড়াতেই উনি মুখ তুলে জিজ্ঞাসা করলেন, কি কিছু বলবে? স্যার, একটা 12-13 বছরের ছেলে এসে গাছতলায় বসে সারাদিন কাঁদছে। একটু বিরক্ত হয়েই ইসলাম বললেন, কাঁদছে তা আমি কি করব? কনস্টেবলটি অপরাধীর মতো গলার স্বর বেশ নিচু করেই বলল, ছেলেটা বোধহয় খুব দুঃখী স্যার। ইসলাম সাহেব হাতের কলমটা নামিয়ে রেখে কি যেন ভাবলেন, তারপর জিজ্ঞেস করলেন, ওর সঙ্গে আর কে আছে? আর কেউ নেই স্যার। বাড়ি কোথায়? স্যার, ছেলেটা শুধু কাঁদছে, কোনো কথা বলছে না, তবে চেহারা দেখে মনে হয় অনেক দূর থেকে হেঁটে এসেছে। ইসলাম সাহেব আবার কি যেন ভাবলেন, তারপর জিজ্ঞেস করেন, ছেলেটি হিন্দু না মুসলমান? তাও বুঝতে পারছি না স্যার। ওসি সাহেব একটা সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিয়ে বললেন, যাও ছেলেটাকে নিয়ে এসো। কনস্টেবল ছেলেটিকে নিয়ে ওসি সাহেবের ঘরে ঢুকতেই উনি একবার ওর আপাদমস্তক নিরীক্ষণ করলেন। তারপর ওকে একটু কাছে ডেকে বললেন, কি নাম তোমার? শ্রী অমল ঘোষ। বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুরে কোথায়? মাদারীপুর। মাদারীপুর শহরেই? হ্যাঁ। তা তুমি সারাদিন ধরে কাঁদছো কেন? অমল বেশ কিছুক্ষণ কথা বলতে পারে না, চাপা কান্নায় গলা দিয়ে স্বর বেরোতে পারে না। ওসি সাহেব আদর করে ওর পিঠে হাত দিতেই অমল বলে প্রায় ছিটকে সরে দাঁড়ায়। ইসলাম সাহেব অভিজ্ঞ পুলিশ অফিসার, উনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, তোমার পিঠে কি ব্যথা? অমল কাঁদতে কাঁদতেই মুখ নিচু করে শুধু মাথা নেড়ে জানায়, হ্যাঁ। এতক্ষণ পর ওসি সাহেব চেয়ার ছেড়ে উঠে এগিয়ে যান। কোনো কথা না বলে অমলের গায়ের জামা তুলে দেখেই চমকে ওঠেন। জিজ্ঞেস করেন, কে তোমাকে এভাবে মেরেছেন? অমল আগের মতোই মুখ নিচু করে কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা আর তার বউ। ওর কথা শুনে ওসি সাহেব না হেসে পারেন না। বলেন, তোমার বাবার বউ তোমার কে হন? আমার কেউ না। ওসি সাহেব হাসতে হাসতেই জিজ্ঞেস করেন, উনি তোমার মা না? না, আমার মা অনেকদিন আগেই মারা গিয়েছেন। ও। ইসলাম সাহেবের কাছে অমলের দুঃখের দিনের ছবিটা আলোর মতো পরিষ্কার হয়ে যায়। উনি ওকে আর কোনো প্রশ্ন না করে কনস্টেবলকে বলেন, তুমি একে আমার কোয়ার্টারে দিয়ে বলে দিও ও থাকবে। বিমাতা ও স্ত্রৈণ পিতার অকথ্য অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি পাবার জন্য অমল একদিন গভীর রাত্রিরে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। ও সীমাহীন অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করে, আমাকে বাঁচতে হবে, মানুষের মতো বাঁচতে হবে। কত নদীনালা অরণ্য জনপদ পার হয়ে চলতে চলতে অমল স্বপ্ন দেখে সে কলকাতায় যাবে, লেখাপড়া শিখবে, মানুষ হবে, আর আর হাজার হাজার লাখ লাখ টাকা আয় করে সব গরিব ছেলে মেয়েদের খাওয়া পড়ার ব্যবস্থা করবে।
ওই স্বপ্নের ঘরেই অমল অনাহার, অনিদ্রা ও শরীরের সমস্ত ব্যথা বেদনা ভুলে এগিয়ে চলেছিল। যশোর শহর পার হবার পর একটা চাপা আনন্দে, খুশিতে ওর মন ভরে গেল। ভাবলো কলকাতা তো আর বেশি দূরে নয়, বড়জোর 2-2.5 দিনের পথ। কিন্তু ঝিকরগাছা পার হয়ে গদখালি নাভারণ আসতেই রাস্তার ধারে ইপিআরদের দেখে একটু ভয় পায়, ঘাবড়ে যায়। মনে মনে ভয় হয়, ওরা ধরবে না তো? তবু দুটো পা থেমে থাকে না, এগিয়ে চলে। ওসি সাহেবের কোয়ার্টারে বেশ কয়েকদিন কাটাবার পর অমল একদিন অতি কষ্টে সাহস সঞ্চয় করে ইসলাম সাহেবকে বলে, স্যার, আপনার দয়ায় আমি বেঁচে গেলাম, কিন্তু আমাকে একটা ভিক্ষা দিতে হবে। কি চাই তোমার? স্যার, আমাকে সীমান্ত পার করে দিতে হবে। তোমার পাসপোর্ট ভিসা আছে? না স্যার। তবে তবে কি করে তোমাকে পার করে দেব? অমল কোনো জবাব দেয় না, মুখ নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। কয়েক মিনিট নীরব থাকার পর ইসলাম সাহেব বলেন, আমি কি ইচ্ছে করলেই তোমাকে পার করে দিতে পারি? কোনো পাঞ্জাবি অফিসার জানতে পারলে হয়তো আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে গুলি করেই মারবে। অমল তবুও কিছু বলে না। আবার একটু পরে ইসলাম সাহেব বলেন, অনেকে তো রাতের অন্ধকারে এদিক ওদিক দিয়ে সীমান্ত পার হয়ে যায়, তুমি গেলে না কেন? অমল এতক্ষণ চুপ করে থাকার পর বলে, না স্যার, ওভাবে আমি যাব না। কেন? আপনার নুন খেয়ে ও কাজ করলে বেইমানি করা হবে। অত অভিজ্ঞ পুলিশ অফিসারও ওই কিশোরের কথা শুনে চমকে ওঠেন। এতক্ষণ নিঃশব্দে সবকিছু শোনার পর আমি প্রশ্ন করলাম, তারপর? মহিউদ্দিন সাহেব মুখ গম্ভীর করে বললেন, ঠিক সেদিন প্রায় মাঝরাত তীরে যশোর ক্যান্টনমেন্ট থেকে একদল পাঞ্জাবি অফিসার হঠাৎ এখানে এসে হাজির হয়ে সবাইকে জানালেন, কাশ্মীর বর্ডারে বেশ গন্ডগোল হচ্ছে, সুতরাং বেনাপোল বর্ডার দিয়ে যেন বেআইনিভাবে একটা মশা মাছিও পারাপার করতে না পারে। আমি চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে থাকি। মহিউদ্দিন সাহেব বলেন, ভোরের দিকে আরও বেশ কিছু ইপিআর এসে হাজির হলো এবং এই পরিস্থিতিতে কাজকর্মের জন্যও ইসলাম সাহেবের পক্ষে ওদিকের ওসির সঙ্গে দেখাশোনা করা প্রায় অসম্ভব হয়ে উঠল। ওর কথা শুনে সে সময়কার পরিস্থিতি বেশ অনুভব করতে পারি। দিন সাতেক এইভাবেই কেটে গেল। একে শীতকাল, তারপর তখন প্রায় মাঝরাত্রির। হঠাৎ একদল লোক সীমান্ত পার হবার জন্য ইমিগ্রেশন চেকপোস্টে হাজির হতেই ডিউটি অফিসার ভয়ে ওসিকে খবর দিলেন। খবর পেয়েই উনি কোয়ার্টার থেকে ছুটে এলেন। ওদের সবাইকে একবার ভালো করে দেখে নিয়েই ইসলাম সাহেব প্রশ্ন করলেন, আপনারা এত রাত্রিরে এলেন কেন? একজন মধ্যবয়সী ভদ্রলোক বললেন, স্যার, আমাদের দেশের বাড়িতে একটা বিয়ে ছিল। বিয়ের 7 দিনের দিন হঠাৎ আমাদের পরিবারের সবচাইতে বড় ভাই মারা গেলেন। ভেবেছিলাম তার শ্রাদ্ধ সেরে আমরা ফিরব, কিন্তু ঢাকায় গিয়ে অনেক চেষ্টা করেও ভিসার মেয়াদ বাড়াতে পারলাম না, তাই আজই ফিরে যাচ্ছি। ইসলাম সাহেব পাশ ফিরে এএসআইকে জিজ্ঞেস করলেন, এদের ভিসা কবে শেষ হচ্ছে? আজ রাত্রিরেই স্যার। মুহূর্তের জন্য ইসলাম সাহেব কি যেন একটু ভেবে এএসআইকে বললেন, আমি একটু পরে এসে নিজেই এদের নিয়ে কাস্টমস চেক করাতে যাব। জি। ইসলাম সাহেব এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রথমে কাস্টমস, তারপর ওপারের কাস্টমস ও চেকপোস্টে গিয়ে কথাবার্তা বলে কয়েক মিনিটের মধ্যেই আবার ফিরে এলেন। সেদিন সেই মাঝরাত্রিরের অন্ধকারে ওই দলকে সীমান্ত পার করে দেবার সময় অমলকেও ওপারে দিয়ে এলেন। মহিউদ্দিন সাহেব খুব জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেদিন যদি কোনো ক্রমে জানাজানি হয়ে যেত তাহলে ইসলাম সাহেবের ভাগ্যে যে কি পুরস্কার জুটত তা আল্লাহই জানেন। একটু থেমে বললেন, যদি কোনো ক্রমে জানে বেঁচে যেতেন তাহলে চাকরিটা নিশ্চয়ই যেত। তা তো বটেই। মহিউদ্দিন সাহেব আমার মুখের দিকে তাকিয়ে একটু হেসে বললেন। ইসলাম সাহেব তাড়াহুড়োয় যাবার সময় অমলকে বিশেষ কিছুই দিতে পারেননি। শুধু মেয়ের গলা থেকে 5-6 আনা ওজনের একটা সরু হার খুলে ওর গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, ওপারের ওসি সাহেবকে দিলেই উনি এটা বিক্রির ব্যবস্থা করে দেবেন। ওই টাকায় তোর বেশ কিছুদিন চলে যাবে। আমি মনে মনে ইসলাম সাহেবকে প্রণাম জানিয়ে মহিউদ্দিন সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকি। একটু চুপ করে থাকার পর উনি বললেন, নিত্যবাবুকে জিজ্ঞেস করলেও অমলের কথা জানতে পারবেন, তাই নাকি? হ্যাঁ, ও দুদিকের বর্ডারেই খুব পপুলার, সবাই ওকে ভালোবাসেন। মহিউদ্দিন সাহেব একটু আত্মপ্রসাদের হাসি হেসে বললেন, ভালোবাসার মতোই তো ছেলেও। আমি কয়েক মিনিট না ভেবে পারি না, তারপর জিজ্ঞেস করি, আজ অমলবাবু কোথায় গেলেন? মাদারীপুর? না না, ও ইসলাম সাহেবের বাড়ি গেল। 2-3 মাস অন্তরই ও ইসলাম সাহেবকে দেখতে যায়। আচ্ছা। হ্যাঁ, বাচ্চুবাবু এখন ইসলাম সাহেবই ওর আব্বা। সে তো 100 বার।
মহিউদ্দিন সাহেব একটু হেসে বললেন, বোম্বেতে অমলের যে এক্সপোর্ট ইম্পোর্ট ফার্ম আছে তার নাম হচ্ছে ইসলাম ইন্টারন্যাশনাল। তাই নাকি? হ্যাঁ বাচ্চুবাবু, বলেছি না অমলের মতো ছেলে হয় না। আমাদের এদিকের কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট মিস্টার ঘোষ ও নিত্যর কাছেও অমলের কথা শুনি। ওই হার বিক্রির টাকা দিয়েই অমল এই বর্ডার চেকপোস্টের পাশে একটা চায়ের দোকান করে। সারাদিন দোকানদারি করে সন্ধ্যার পর পড়াশোনা করে অমল হায়ার সেকেন্ডারি পাশ করার পর একদিন হরিদাসপুর ছেড়ে কলকাতা চলে যায়। তারপর ধাপে ধাপে সে এগিয়েছে। মহিউদ্দিন সাহেব বললেন, তখন আমি এইখানেই সাব ইন্সপেক্টর ছিলাম, তাই সব কিছু জানি। অমলের উন্নতির কথা শুনলে অনেকে বিশ্বাস করতেই চায় না, কিন্তু আমরা তো অবিশ্বাস করতে পারি না। তা তো বটেই, এমন ভদ্র বিনয়ী ছেলে অন্তত আমি তো জীবনে দেখিনি। ভালো না হলে কি কেউ এত উন্নতি করতে পারে? শুধু ভালো হলেই কি জীবনে উন্নতি করা যায় বাচ্চুবাবু? তিনি একটু থামলেন। ও যে কি পরিশ্রমী আর কি সৎ তা চোখে দেখলেও বিশ্বাস করা যায় না। উনি একটু হেসে বললেন, ওর অনেক অনেক গুণ আছে বাচ্চুবাবু। নিত্য বলল, তাছাড়া ভাই ও দুদিকের বর্ডারের সবাইকে যে কি শ্রদ্ধা করে আর ভালোবাসে তা তুমি ভাবতে পারবে না। ওকে এখানকার সবাই নিজের সন্তানের মতোই ভালোবাসেন। শুয়ে শুয়েও অমল আর ইসলাম সাহেবের কথাই ভাবছিলাম। ওদের দুজনের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা নিজেই জানতে পারিনি। নিছক আয়তনে পৃথিবীর 7ম বৃহত্তম দেশ হচ্ছে আমাদের এই ভারতবর্ষ, এবং স্থলে জলে আমাদের সীমান্তের দৈর্ঘ্য প্রায় 13,000 মাইল। পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে বিষুব রেখা চলে গেছে তার দৈর্ঘ্য 25,000 মাইলও নয়। আমাদের সীমান্তের দৈর্ঘ্য এর অর্ধেকেরও বেশি। ভাবতে গেলে মাথা ঘুরে যায়। এই সীমান্তের ওপারে আছে নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, বাংলাদেশ ও ব্রহ্মদেশ। ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতের জন্য সীমান্তে বেশ কয়েকটি স্থান নির্দিষ্ট আছে। তারই একটি হলো হরিদাসপুর। চলতি কথায় লোকে বলে বনগাঁ বর্ডার। ওপারে যশোর জেলার বেনাপোল। দেশ দুটুকরো হবার আগে বনগাঁ যশোর জেলারই অন্যতম মহকুমা ছিল। এখন সেই বনগাঁ 24 পরগনায় ঢুকেছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে যারা যাতায়াত করেন তারা অধিকাংশই এই হরিদাসপুর বেনাপোল দিয়ে যাওয়াই পছন্দ করেন। এর সবচাইতে বড় কারণ কলকাতার অবস্থিতি। তাছাড়া এই পথ দিয়ে যাতায়াত করা কম খরচের। বনগাঁ স্টেশন থেকে 3-4 টাকায় সাইকেল রিক্সা হরিদাসপুর পৌঁছে দেবে। পথে বিএসএফের ক্যাম্প ও কাস্টমস কলোনি পড়বে। তবে তার অনেক আগেই বনগাঁ শহর পেছনে পড়ে রইবে। রিক্সা থেকে নামতে না নামতেই কিছু দালাল যাত্রীদের ঘিরে ধরেন। স্যার, টাকা চেঞ্জ করবেন? একটি লম্বা বংশদণ্ড দিয়ে সীমান্ত চেকপোস্টের সীমানা শুরু। এই বংশদণ্ডর পাশেই একজন তালপাতার সেপাই সবসময় মজুদ থাকেন। মামুলি চেহারা ও পোশাকের যাত্রী দেখলেই উনি বলেন, পাসপোর্ট দেখি। বাঁ দিকেই ইমিগ্রেশন চেকপোস্ট, ডান দিকে কাঠের খাঁচার মধ্যে সরকার অনুমোদিত মানি চেঞ্জার। গ্রামের পাঠশালার মতো আধপাকা আধকাঁচা ঘরে এই চেকপোস্ট। এক পাশে ওসি সাহেবের টেবিল, তার একটু দূরেই জানলার সামনে একজন এএসআই বাংলাদেশগামী যাত্রীদের নামধাম, পাসপোর্ট নম্বর ইত্যাদি খাতায় লিখে নিয়ে পাসপোর্টে মোহরের ছাপ দেন। এক্সিট হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট, 24 পরগনা। ওদেশের মানুষ এদেশে ঢোকার সময় একটা অতিরিক্ত তথ্য নথিভুক্ত করা হয়, এবং তা হচ্ছে ভারতস্থ ঠিকানা। তবে কে যে সঠিক ঠিকানা জানান তা ঈশ্বরই জানেন। চেকপোস্টের গণ্ডি পার হবার পর কাস্টমস কাউন্টারে সততার পরীক্ষা দেবার আগে হেলথ সার্টিফিকেট দেখবার ও দেখার নিয়ম থাকলেও ও ঝামেলা কেউই ভোগ করেন না। যাত্রীদের মতো হেলথ অফিসারও সমান নির্বিকার। ওদিকেও একই ব্যাপার, একই নিয়ম। আপাত দৃষ্টিতে নেহাতি সাদামাটা ব্যাপারটা, কিন্তু আসলে তা নয়। আমেরিকা, কানাডা বা নরওয়ে, সুইডেনের মতো সম্পর্ক কটি প্রতিবেশী দেশের মধ্যে হয় বা হতে পারে? দুটি প্রতিবেশী দেশের সম্পর্ক কত মধুর, ও দুটি দেশের অর্থনৈতিক অবস্থা বোঝার সর্বোৎকৃষ্ট স্থান এই সীমান্ত চেকপোস্ট। সে যাই হোক, সীমান্ত চেকপোস্ট দিয়ে শুধু যাত্রীদের আসা যাওয়া ও দুটি দেশের মালপত্রের আমদানি রপ্তানি হওয়াই নিয়ম ও বিধিসম্মত। কিন্তু এই সুযোগের অপব্যবহার রোধ করার জন্যই সীমান্তের দুদিকেই দুটি দেশ সতর্ক দৃষ্টি রাখে। এই তো চেকপোস্টের কেদারবাবুই একটা ঘটনা বললেন। বছর 3 আগেকার কথা। সেদিন মহাষ্টমী পূজা। কাস্টমস ও চেকপোস্টের অনেকেই ছুটি নিয়েছেন।
চেকপোস্টে কেদারবাবু আর কাস্টমস কাউন্টারে মিস্টার শ্রীবাস্তব 2-4 জন সহকর্মী নিয়ে কাজ চালাচ্ছেন। তাছাড়া সেদিন যাত্রীর আসা যাওয়াও বিশেষ নেই। বেশ কিছুক্ষণ ধরে কোনো যাত্রীর আসা যাওয়া নেই দেখে কাস্টমস কাউন্টারে মিস্টার শ্রীবাস্তবের সঙ্গে চা খাচ্ছিলেন কেদারবাবু। হঠাৎ এক ভদ্রলোকের একটু চেঁচামেচি শুনেই ওরা দুজনে বাইরে এসে দেখেন একজন সুপুরুষ ভদ্রলোক চেকপোস্টের সামনে দাঁড়িয়ে অত্যন্ত রূঢ়ভাবে কনস্টেবলকে ইংরেজিতে বলছেন, এটা চেকপোস্ট নাকি মগের মুলুক? চেকপোস্ট ফেলে তোমার দারোগা বাবু কোথায় ফুর্তি করতে গেছেন? ভদ্রলোকের কথা শুনেই ওরা দুজনে একটু ঘাবড়ে যান, ভাবেন বোধহয় কোনো কূটনীতিবিদ বা উচ্চপদস্থ সরকারি অফিসার। কেদারবাবু অর্ধেক কাপ চা ফেলে রেখেই ছুটে আসেন। স্যার, ইয়োর পাসপোর্ট প্লিজ। ভদ্রলোক অত্যন্ত বিরক্তভাবে পাসপোর্টখানা এগিয়ে দিয়েই বললেন, চটপট ছাপ দিয়ে দিন, আমার ভীষণ দেরি হয়ে গেছে। পাসপোর্টের রং দেখেই কেদারবাবু আশ্বস্ত হলেন, না, ডিপ্লোম্যাট বা হাই অফিসিয়াল না, নিছক একজন সাধারণ ভারতীয়। ভদ্রলোকের কথাবার্তা শুনে কেদারবাবুর মেজাজ আগেই বিগড়ে গিয়েছিল, কিন্তু ভয়ে কিছু বলেননি। এবার পাসপোর্টখানা হাতে নিয়েই কেদারবাবু নির্বিকারভাবে বললেন, অত তাড়াহুড়ো করার জায়গা এটা নয়। পাসপোর্টে একটা ছাপ মারতে কতক্ষণ লাগে? চুপ করে দাঁড়িয়ে থাকুন, কখন ছাপ মারবো তা নিজেই দেখতে পাবেন। বাট আই অ্যাম ইন এ হারি, আমার অত্যন্ত জরুরি। আপনি ব্যস্ত বলে কি আমার কাজ করব না? কথাবার্তা বলতে বলতেই কেদারবাবু পাসপোর্টের পাতা উল্টে যান। একটু আড়াল করে পাসপোর্ট দেখতে দেখতে ভদ্রলোকের মুখের দিকে কয়েকবার তাকিয়ে দেখেন। ভদ্রলোক বোধহয় ঈশান কোণে মেঘের ইঙ্গিত দেখতে পান। একটু নরম সুরে বলেন, কাইন্ডলি একটু তাড়াতাড়ি করবেন, আমার খুব জরুরি কাজ আছে। কেদারবাবু সে কথার কোনো জবাব না দিয়ে জিজ্ঞেস করলেন, আপনার নাম? পাসপোর্টে তো সবই লেখা আছে, আমার প্রশ্নের জবাব দিন। আমার নাম ইন্দুশেখর গোরে। বাবার নাম? আন্না সাহেব গোরে। কোথায় জন্মেছেন? নাগপুর। কবে জন্মেছেন? 7 নভেম্বর। কোন সালে? মুহূর্তের জন্য উনি একটু ঘাবড়ে গেলেও সঙ্গে সঙ্গে সামলে নিয়ে বললেন, 35 সালে। ঠিক তো? মিস্টার গোরে তাড়াতাড়ি একটু হেসে বললেন, বাবার ডায়েরি দেখে তো ফর্ম ফিল আপ করেছিলাম। আপনার মুখের আঁচিলটা কোথায় গেল? ওহ, একটু ঢোক গিলে বললেন, ওটা পড়ে গেছে। পড়ে গেছে? হ্যাঁ। মিস্টার গোরে যেন কষ্ট করেই হেসে কথাটা বললেন, হঠাৎ পড়ে গেল? কেদারবাবু সেন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করেন, হ্যাঁ হ্যাঁ, হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে পড়ে গেছে। এবার কেদারবাবু চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলেন, আপনি ভেতরে আসুন। কেন বলুন তো? দরকার আছে। কেদারবাবুর কথাবার্তা শুনে দুজন কনস্টেবল সতর্ক হয়ে গেছে। ওদেরই একজন ইশারায় ঘরের বাইরের 2-4 জনকে সতর্ক করে দিয়েছে। মিস্টার গোরে ঘরে ঢুকতে ঢুকতেই হাতের রোলেক্স ক্রোনোমিটারটি খুলে হঠাৎ কেদারবাবুর হাতে দিয়ে বললেন, প্লিজ হেল্প মি। কেদারবাবু গর্জে উঠলেন, সতীশ, দরজা বন্ধ করো। চোখের নিমেষে দরজা বন্ধ হতেই কেদারবাবু একটু হেসে বললেন, 130 টাকার HMT এত ভালো সময় দেয় যে 10-20 হাজার টাকা দামের রোলেক্স ক্রোনোমিটারের কোনো দরকারই নেই। এক নিঃশ্বাসে এই পর্যন্ত বলার পর কেদারবাবু আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, ওই লোকটা কি করেছিল জানেন? কি? সপ্তমীর দিন রাত্রে বোম্বের এক 5 স্টার হোটেলে এক বিদেশি কাপলকে মার্ডার করে সর্বস্ব লুট করে। তারপর ওর যমজ ভাই এক ট্রাভেল এজেন্সিতে কাজ করে। ওই ভাইয়ের পাসপোর্ট নিয়ে ও ভোরের প্লেনেই কলকাতা রওনা হয়। কলকাতায় কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের একটা জাল ভিসা জোগাড় করে পালাবার জন্য। বলেন কি? কনস্টেবল সতীশ পাশেই ছিলেন। উনি আমার দিকে তাকিয়ে বললেন, জানেন স্যার, ও যদি মেজাজ না দেখাতো তাহলে বোধহয় পার হয়ে যেত। কেদারবাবু ওকে সমর্থন জানিয়ে বলেন, তা ঠিক, হাজার হোক যমজ ভাইয়ের পাসপোর্ট নিয়ে যাচ্ছিল। মুখের পাশে ছোট একটা আঁচিল নিয়ে কি সব সময় আমরা মাথা ঘামাই? আমি মাথা নেড়ে বলি, তা তো বটেই। সতীশ আবার বলেন, ওর সুটকেসের ভিতর কি না ছিল। ঢাকা থেকে বিলেত আমেরিকা যাবার টিকিট থেকে শুধু লাখখানেক টাকার ডলার ও কয়েক লাখ টাকার গহনা ছিল। কেদারবাবু বললেন, গহনা মানে ডায়মন্ডের কয়েকটা নেকলেস। আসলে ওই বিদেশি ভদ্রলোক ডায়মন্ডের বিজনেস করতেন। উনি ডায়মন্ড কাটারদের সঙ্গে যোগাযোগ করার জন্যই বোম্বে এসেছিলেন। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমাদের ডায়মন্ড কাটাররা তো পৃথিবী বিখ্যাত। এতক্ষণ নিত্য কোনো কথা বলেনি। কেদারবাবুর কথা শেষ হবার পর ও একটু মুচকি হাসি হেসে বলল, আরে ভাই, শুধু চোর ডাকাত না, কত রথী মহারথী ফলস পাসপোর্ট নিয়ে যাতায়াত করেন। আমি প্রায় আঁতকে উঠি। বলি, সে কি, আমাদের দেশের বিখ্যাত লোকেরা কি করে? আমাকে কথাটা শেষ করতে না দিয়েই ও বলে, না না, আমাদের দেশের বিখ্যাত লোকদের কথা বলছি না।
দিল্লির কিছু কিছু এম্বাসিতে এমন কিছু মহাপুরুষ আছেন যাদের ব্রিফকেসে সবসময় ডজন খানেক পাসপোর্ট মজুদ থাকে। আমি একটু হেসে বললাম, এ কারবার তো তাদেরই সরকারের পৃষ্ঠপোষকতায় হয়। তা তো বটেই, কিন্তু ওতে তো ধরার উপায় নেই। নিত্য 36 পাটি দাঁত বের করে হাসতে হাসতে বলল, আমরা একজনকে ধরেছিলাম। কি করে? ভদ্রলোক ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে ওদিকে গিয়েছিলেন। মাসখানেক পরে ফিরেও এলেন ওই পাসপোর্ট নিয়ে, কিন্তু ওর অনেক মালপত্তর ছিল। ভুল করে উনি একটা দড়ির ব্যাগ ফেলে বাকি সব মালপত্তর গাড়িতে তুলে একটা দোকানের সামনে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলেন। তারপর 10-15 মিনিটের মধ্যে আরও অনেকে এসেছেন গিয়েছেন। ভাবলাম কেউ বোধহয় ভুলে ফেলে গিয়েছেন। টেবিলের উপর ব্যাগটা পড়ে থাকতে দেখে হাতে তুলে নিতেই অবাক। কেন? দেখি ভেতরে একটা পিস্তল আর 2টো পাসপোর্ট। সে কি ভদ্রলোক ক্যাচ কট। 47-এ শুধু দেশই টুকরো টুকরো হলো না, অসংখ্য পরিবারও টুকরো টুকরো হলো। ভয়ে ভীতিতে আশঙ্কায় অথবা সদ্যসৃষ্ট স্বর্গের বাসিন্দা হবার জন্য ঘর সংসার তুলে নিয়ে গেলেন একদিক থেকে অন্যদিকে। কিন্তু সবার পক্ষে তা কি সম্ভব? না। সীমান্তের দুদিকেই এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছেন যাদের পরম প্রিয়জনদের অনেকেই রয়েছেন সীমান্তের অপর দিকে। শ্যামা দোয়েল কোয়েলের ডাক শুনে আর মাটির সদাগন্ধের দোষেই বোধহয় দুই বাংলার মানুষই কেমন একটু ভাবপ্রবণ হবেই। অতি বাস্তববাদী বাঙালিও প্রিয়জনের চোখে দুফোঁটা জল দেখলে বা কোকিলের ডাক শুনলে অন্তত কয়েক টুকরো মুহূর্তের জন্য আনমনা হবেনি। তাই তো তারা সুখে বা দুঃখে প্রিয়জনদের সান্নিধ্য লাভ না করে থাকতে পারেন না। পাসপোর্ট ভিসা চেকপোস্টের ঝামেলার চাইতে এই সান্নিধ্যের আকর্ষণ অনেক অনেক বেশি। হরিদাসপুর বেনাপোল দিয়ে যারা যাতায়াত করেন তাদের 12 আনাই পারিবারিক পুনর্মিলনের স্বপ্নে বিভোর হয়ে চেকপোস্ট পার হয়ে যান। না আব্বা, এখানে কিছু খাবো না। হামিদ সাহেব অবাক হয়ে বলেন, সে কি রে, তোর খিদে পায়নি? সঞ্জিদা বলল, এখানে খেতে গেলে দেরি হয়ে যাবে। দুলাভাই নিশ্চয়ই ইভিনিং শোর টিকিট কেটে রেখেছেন, এখন তাড়াতাড়ি চলো। সেই কখন বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিস? তা হোক। হরিদাসপুর চেকপোস্ট পার হবার পরই সঞ্জিদা আর ধৈর্য ধরতে পারে না। খুলনা থেকে কলকাতার আমির আলী এভিনিউ মাত্র 105-10 মাইল হলেও মনে হয় কত দূর, কিন্তু বেনাপোল ছাড়িয়ে হরিদাসপুর চেকপোস্ট পার হবার সঙ্গে সঙ্গেই মনে হয় এই তো এসে গেছি। ইলেকট্রিক ট্রেনে তো মাত্র 2 ঘন্টার পথ শিয়ালদহ, তারপর ট্যাক্সিতে বড়জোর 10-15 মিনিট। বড় বোন সবিতার বিয়ের পর সঞ্জিদা গত 2 বছর ধরে এই সময় মাসখানেকের জন্য কলকাতা আসে। তার আগেও 2-1 বছর অন্তর এসেছে ছোট চাচার বাড়ি। তাই তো কলকাতা ওর কাছে ঠিক বিদেশ না। বনগাঁ থেকে শিয়ালদা যাবার পথে অনেক স্টেশন পড়ে, কিন্তু তাদের নাম ওর মনে থাকে না বা মনে রাখে না। তবে জানে দমদম এলেই শিয়ালদহ নামার উদ্যোগ আয়োজন শুরু করতে হয়। একলা ও আমির আলী এভিনিউ যেতে না পারলেও এন্টালি মার্কেট ছাড়ালেই কেমন চেনা চেনা মনে হয় সবকিছু। ট্যাক্সি সার্কুলার রোড থেকে পার্ক স্ট্রিটে ঘুরতেই ও উত্তেজিত না হয়ে পারে না। বলে, আব্বা এসে গেছি, ওই তো ট্রাম ডিপোর কাছে ডান দিকে ঘুরলেই। হামিদ সাহেব হেসে বলেন, তুই এদিকটা বেশ চিনে গেছিস তাই না? শুধু এদিক কেন, নিউ মার্কেট, চৌরঙ্গি, গড়িয়াহাট, আরও কত জায়গা চিনি। সঞ্জিদা চোখ দুটো বড় বড় করে হামিদ সাহেবের দিকে তাকিয়ে বলে, দুলাভাই অফিসে বেরোবার পরই তো আমি আর আপা বেরিয়ে পড়ি। হামিদ সাহেব মেয়ের কথা শুনে হাসেন। সঞ্জিদা বলে যায়, কোনোদিন নিউ মার্কেট, কোনোদিন গড়িয়াহাট, কোনোদিন আবার ছোট চাচির কাছে যাই। 2-3টের আগে কোনোদিন আমরা বাড়ি ফিরি না। তারপর সন্ধ্যের পর আমার দুলাভাইয়ের সঙ্গে কোনোদিন সিনেমা, কোনোদিন থিয়েটার দেখতে যাই। অষ্টাদশী সঞ্জিদা ভাবাবেগে আনন্দের আতিশয্যে এসব কথা বলে যায়, কিন্তু মধ্যবয়সী হামিদ চুপ করে থাকলেও তিনি মনে মনে চাপা আনন্দ ও উত্তেজনার স্বাদ অনুভব করেন। করবেন না কেন? যে কলকাতায় আসতে আজকে তার পাসপোর্ট ভিসা লাগে, সীমান্তের দুদিকে বাক্স পেঁটরা খুলে দেখাতে হয়, সেই কলকাতার মির্জাপুর স্ট্রিটেই তো তার জন্ম। শুধু তার কেন, তার 5 ভাই বোনেরই তো ওই বাড়িতেই জন্ম। হরিদাসপুর সীমান্ত পার হবার পর ফেলে আসা সেই সোনালি দিনগুলোর স্মৃতিতে হামিদ সাহেবের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। কত কি মনে পড়ে ওর। বিছানায় শুয়ে শুয়ে শিয়ালদহ স্টেশনের রেল ইঞ্জিনের হুইসেলের আওয়াজ কি ভালো লাগতো শুনতে। শ্রদ্ধানন্দ পার্কে ফুটবল খেলা,
ভাই বোনে মিলে কলেজ স্কোয়ারে বেড়াতে যাওয়া ও এক এক পয়সার নকুলদানা খাওয়া। সেদিনের স্মৃতি রোমন্থন করতে করতে হামিদ সাহেব আপন মনেই হেসে ওঠেন। আরও কত কি মনে পড়ে। হরিদাসপুর চেকপোস্টের পাশেই রিক্সা চড়ার সঙ্গে সঙ্গেই উনি যেন চোখের সামনে পুরো দিনের কলকাতাকে দেখতে পান। সেই গ্যাসের আলো, সেই ভোরবেলায় রাস্তায় জল খাওয়া, ফিটন গাড়ি, অক্টারলনি মনুমেন্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, জাদুঘর, চিড়িয়াখানা। সেন্ট পলস স্কুল কলেজের সহপাঠী কুমুদ এখন রাইটার্স বিল্ডিংয়ে ডেপুটি সেক্রেটারি। উনি হামিদ সাহেবকে বলেন, জানিস হামিদ, এখন আর সে কলকাতা নেই। সব কিছু এত বদলে গেছে যে সেসব দিনের কথা ভাবলেই মন খারাপ হয়ে যায়। হামিদ সাহেব একটু ম্লান হেসে বলেন, আগে পাকিস্তানি ছিলাম, এখন বাংলাদেশি হয়েছি। খুলনায় কত বড় বড় বাড়ি করেছি, কত দামি মোটর গাড়িতে চড়ি, কিন্তু তবু কলকাতায় এসে ট্রাম দেখেই মনে হয় লাফ দিয়ে উঠে পড়ি। কুমুদবাবু ওর দিকে তাকিয়ে থাকেন। হামিদ সাহেব বলে যান, কলকাতা যে সে কলকাতা নেই তা আমিও জানি, কিন্তু তবু তো এই শহরে জন্মেছি, এখানেই তো লেখাপড়া শিখেছি। উনি মুহূর্তের জন্য আনমনা হয়ে বলেন, তাছাড়া এই শহরের মাটিতেই তো আম্মাকে আমরা গড় দিয়েছি। তোর মা মারা যাবার কথা আমি জীবনেও ভুলব না। সত্যি অমন মৃত্যু আমি আর দেখিনি। আমার আম্মা সত্যি ভাগ্যবতী ছিলেন। আম্মাকে শাদি করার পরই আব্বার যত উন্নতি, আর আম্মা মারা যাবার 1 বছরের মধ্যেই আমাদের মির্জাপুরের বাড়ি ছেড়ে খুলনায় চলে যেতে হলো। এই কলকাতায় এসে হামিদ সাহেবের কাছে খুলনা যেন কত দূর, কত অপরিচিত মনে হয়। স্রোত কখনোই একমুখী হয় না, হতে পারে না। হরিদাসপুর সীমান্ত চেকপোস্ট পার হয়ে বেনাপোলের কাস্টমস কাউন্টারে মালপত্র রেখেই মধুসূদন চৌধুরী একজন কাস্টমস ইন্সপেক্টরকে জিজ্ঞেস করেন, হান্নান কি এখন ডিউটিতে নেই? ইন্সপেক্টরটি একবার ভালো করে বৃদ্ধ মধুবাবু ও তাঁর বৃদ্ধা স্ত্রীকে দেখে নিয়ে বলেন, উনি একটু ব্যস্ত আছেন, কাইন্ডলি ওকে একটু বলুন যে প্রফেসর চৌধুরী এসেছেন। তরুণ ইন্সপেক্টরটি একটু চিৎকার করে বললেন, এই রশিদ, হান্নান সাহেবকে একটু ডাক দাও তো। একটু পরেই হান্নান এসে প্রফেসর চৌধুরী ও তাঁর স্ত্রীকে প্রণাম করতেই বৃদ্ধ অধ্যাপক ওকে বুকের মধ্যে টেনে নিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছো তোমরা? আমরা ভালোই আছি স্যার, আপনারা কেমন আছেন? প্রফেসর চৌধুরী হেসে বললেন, তুমি তো জানো আমি চিরকালই ভালো থাকি, আর তোমার খালা ঠিক আম্মার মতোই সবসময়। স্বামীকে পুরো কথাটা বলতে না দিয়েই ওর স্ত্রী বলেন, হান্নানের কাছে আর আমার নিন্দে করতে হবে না, ও তোমার স্বভাব চরিত্র খুব ভালো করেই জানে। কাস্টমস কাউন্টারের সবাই ওদের কথা শুনে হাসেন। হান্নান হাসতে হাসতে বলেন, আগে কোয়ার্টারে চলুন, তারপর কথাবার্তা হবে। প্রফেসর চৌধুরী বললেন, হ্যাঁ হ্যাঁ তাই চলো, আয়েশার হাতে চা না খাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। হান্নান ওদের দুটো পাসপোর্ট এক বন্ধুর হাতে দিয়ে বললেন, ছাপটাপ মেরে পাঠিয়ে দিস, আমি স্যার আর খালাকে নিয়ে চলে যাচ্ছি। কে এই অধ্যাপক মধুসূদন চৌধুরী আর কে এই হান্নান? বাইরের জগতের মানুষ তো দূরের কথা, হরিদাসপুর বেনাপোল চেকপোস্টের কেউই জানতে পারলেন না ওদের কথা। ওদের কথা শুধু ওরাই জানে। একদিন সাত সকালে এক ভদ্রলোক প্রিন্সিপালের কোয়ার্টারে এসে হাজির। প্রিন্সিপাল সাহেব বাড়ির ভেতর থেকে বারান্দায় বেরিয়ে আসতেই উনি বললেন, স্যার, আমি জেলা স্কুলের একজন শিক্ষক। বড় ভাই হঠাৎ মারা যাওয়ায় তার ফ্যামিলি আমাকেই দেখতে হয়, তাই সকাল বিকেল ছাত্র পড়াই, কিন্তু অন্যের ছেলেদের মানুষ করতে গিয়ে নিজের ছেলেদের কিছুই দেখতে পারি না। মনসুরউদ্দিন সাহেব একবার নিঃশ্বাস নিয়ে বললেন, ছোটবেলায় বড় ছেলেটা সত্যি ভালো ছিল, কিন্তু এক বছরে গোল্লাই গেছে। ও কি পড়ে? ম্যাট্রিক পাশ করেছে, কিন্তু 3rd ডিভিশনে। কলেজে ভর্তি করেছেন? সেই জন্যই তো আপনার কাছে এসেছি স্যার। উনি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, গরিব স্কুল মাস্টারের ছেলেরা যদি লেখাপড়া না শেখে তাহলে কাল 10টার সময় ছেলেকে নিয়ে কলেজে দেখা করবেন। মনসুরউদ্দিন সাহেব পরের দিন ছেলেকে নিয়ে প্রিন্সিপালের সামনে হাজির হয়ে বললেন, ওকে শুধু ভর্তি করলেই হবে না, আপনাকে একটু দেখতে হবে। প্রিন্সিপাল একটু হেসে বললেন, দেখতে হবে মানে? এত খারাপ হয়েছে যে আপনি খুব কড়া হাতে। উনি হাসতে হাসতে বললেন, কোনো ছেলে আবার খারাপ হয় নাকি? ইসাক সেদিন প্রিন্সিপালের কথা শুনে শুধু অবাক হয়নি, মনে মনে খুশিও হয়েছিল। 2 বছর পর মনসুরউদ্দিন সাহেব বিরাট এক হাঁড়ি রসগোল্লা নিয়ে মধুসূদনবাবুর কোয়ার্টারে এসে বলেছিলেন, আপনার দয়ায় আমার ওই ছেলে 1st ডিভিশনে পাশ করলো। খবরদার ও কথা বলবেন না। পড়াশোনা করলো আপনার ছেলে, পরীক্ষা দিল আপনার ছেলে, আর কৃতিত্ব হবে আমার।
রসগোল্লার হাড়ি ফেরত দিয়ে উনি বলেছিলেন, এত সহজে আমাকে খুশি করতে পারবেন না। ইসাক যেদিন ফার্স্ট ক্লাস নিয়ে MA পাশ করবে সেদিন আমি যা চাইবো আমাকে তাই দিতে হবে। মনসুর উদ্দিন সাহেব মাথা নেড়ে স্বীকৃতি জানিয়েছিলেন ঠিকই, কিন্তু সত্যি ভাবতে পারেননি এমন দিন আসবে। সময় স্থির থাকে না, আপন গতিতেই সে এগিয়ে চলেছিল। দেখতে দেখতে দিনগুলো যেন হাওয়ায় উড়ে যায়। নতুন ক্যালেন্ডার, ডায়েরি পুরনো হয় একের পর এক। 4 বছর পর মনসুর উদ্দিন সাহেব আনন্দে খুশিতে ঝরঝর করে কাঁদতে কাঁদতে মধুসূদন বাবুকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলেছিলেন, দাদা, গরিব স্কুল মাস্টারের জীবনে যে এমন দিন আসবে তা আমি স্বপ্নেও ভাবিনি। মনসুর সাহেবের চোখের জল মুছিয়ে দিতে দিতে প্রিন্সিপাল চৌধুরী বললেন, কেঁদে ভুলালে চলবে না মনসুর উদ্দিন, আমি যা চাইবো তা আমাকে দিতে হবে। নিশ্চয় দেব দাদা। ইসাক আমার কাছেই থাকবে, 100 বার থাকবে দাদা। ইসাক পাশে দাঁড়িয়েছিলেন। প্রিন্সিপাল ওর দিকে তাকিয়ে বললেন, ইসাক, অযথা সময় নষ্ট না করে কাল থেকেই ক্লাস নেওয়া শুরু করো, আমি নরেশবাবুকে বলে দিয়েছি। ইসাক বিমুগ্ধ দৃষ্টিতে ওর জীবন দেবতার দিকে তাকাতেই মধুসূদন বাবু বললেন, ইসাক, তুমি কর্মজীবন শুরু করার আগে শুধু একটা কথাই বলবো। ইসাক জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকাতেই উনি বললেন, বি সো ট্রু টু ইয়োর সেলফ অ্যাজ দাও বি নট ফলস টু আদার্স। ফ্রান্সিস বেকনের এই কথাটা মনে রাখলে জীবনে কোনোদিন তুমি কষ্ট পাবে না। সেদিন বিকেলের দিকে ওদের সুপারিনটেন্ডেন্ট রহমান সাহেবের ঘরে বসে গল্প করতে করতে হান্নানি আমাকে মধুসূদন বাবুর কথা শোনাচ্ছিলেন। বললেন, আমরা 3 ভাই স্যারের হাতে গড়া। আমরা বোধহয় আব্বার চাইতেও স্যারকে বেশি ভক্তি শ্রদ্ধা করি। আমি হাসি। আর আমার আব্বা আম্মার কাছে তো স্যার স্বয়ং দেবতা। স্যারের সঙ্গে পরামর্শ না করে তারা কোনো কাজ করেন না। আমি জিজ্ঞেস করি, উনি কি মাঝে মাঝেই দেশে যান? হান্নান হেসে বললেন, স্যার বা খালা কি কলকাতায় শান্তিতে থাকতে পারেন? দেশে কি ওর আত্মীয় স্বজন আছেন? কিছু কিছু আত্মীয় স্বজন আছে ঠিকই, কিন্তু উনি যান ওর গ্রামের স্কুল আর কলেজের টানে। হান্নান একটু থেমে বলেন, যাত্রাপুরের হাই স্কুলটা উনি প্রতিষ্ঠা করেন, আর ওই কলেজের প্রিন্সিপাল তো আমার সেই বড় ভাই। তাই নাকি? হান্নান হেসে বলেন, হ্যাঁ। উনি আবার একটু থেমে আবার একটু হেসে বলেন, স্যারের নাতি নাতনিরা ওকে এত ঘন ঘন দেশে যেতে বারণ করলে উনি কি বলেন জানেন? কি? স্যার বলেন, ইসাক কেমন কলেজ চালাচ্ছে তা না দেখলে চলে। কথাগুলো বলতে বলতে গর্বে হান্নান সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। হঠাৎ উনি একটু জোরে হেসে উঠে বললেন, স্যার কিন্তু স্মাগলিংও করেন। তার মানে? কলেজের এক বুড়ো জমিদারের জন্য উনি 1 থলি ভর্তি বিড়ি নিয়ে যান। বিড়ি? হ্যাঁ হ্যাঁ, বিড়ি। আমাদের দেশে তো কাগজের বিড়ি, তাই আমাদের দেশে ইন্ডিয়ান বিড়ির দারুণ চাহিদা। আমি হো হো করে হেসে উঠি।